হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি কোয়ান্টাম মেকানিক্সের নেক্সট ভিডিও সিরিজ নিয়ে। তো আমি এই ভিডিওতে কি করব না, এই ভিডিওতে আমি মেনলি টার্গেট রাখছি কম্পটন এফেক্টটা শেষ করে আর একটু কয়েকটা জিনিস বলার। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো এবার আমি সব কিছু বলে যাই হোক শুরু করছি। কম্পটন স্ক্যাটারিং। তো কম্পটন স্ক্যাটারিং এর আমি আগের ভিডিওটায় কিছুটা বলেছিলাম, কিন্তু সময়ের জন্য পুরোটা কমপ্লিট করা সম্ভব হয়নি। আমি সেখানে ক্লাসিক্যালি সেটাকে এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে কম্পটন স্ক্যাটারিংটা হচ্ছে, সেটা ক্লাসিক্যালি বর্ণনা দিয়েছিলাম। তো এবার আমি কম্পটন যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্যালি, আমি এবার সেইটা দেওয়ার চেষ্টা করব, সেইটা বলার চেষ্টা করব। তো কোয়ান্টাম মেকানিক্যালি বলতেই অর্থাৎ আমি ওয়েভে আমি পার্টিকেল নেচার ধরে কাজ করছি। তো মনে করি এটা একটা ইলেকট্রন রয়েছে, ফ্রি ইলেকট্রন। এর এনার্জি হচ্ছে এইচ নিউ আর মোমেন্টাম জিরো, কারণ ওটা স্থির অবস্থায় আছে। তো এর ওপর একটা ফোটন, আমি এখানে এক্স রে ইউজ করছি, তো এক্স রের একটা পার্টিকেল ইনসিডেন্ট করা হলো। এক্স রে যেহেতু ওই পার্টটা আছে বিয়েতে, যেহেতু গতিশীল ইনসিডেন্টটা, সেই জন্য এর এনার্জি এইচ নিউ আর এর সাথে যে মোমেন্টাম এইচ নিউ বাই সি হচ্ছে। তো এখানে আসার পর কি হচ্ছে না, স্ক্যাটার করে যাচ্ছে, এইদিকে স্ক্যাটার করছে, ফোটনটা, আর এইখানে স্ক্যাটার করছে ইলেকট্রন পার্টিকেলটা। তো এবার স্ক্যাটারিং হওয়ার পর কি কি ঘটছে সেটা দেখব। তো এখানে একটা ওয়েভ আর কি ধরছি, ওয়েভটা যখন এই ইলেকট্রন যখন স্থির অবস্থায় আছে তার উপর এসে পড়ছে, দিয়ে স্ক্যাটার করার পর কি হচ্ছে না, স্ক্যাটার্ড যে ফোটন তার এখানে ছিল এইচ নিউ, সেটা স্ক্যাটার্ড হওয়ার পর হয়ে গেল এইচ নিউ প্রাইম। এখানে যেটা মোমেন্টাম ছিল এইচ নিউ প্রাইম, এটা হয়ে গেল এইচ নিউ প্রাইম বাই সি। আর এইখানের যেটা মোমেন্টাম সেটা এনার্জি, সেটা হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেটা হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি। আর এর মোমেন্টাম কত হচ্ছে, এর মোমেন্টাম হচ্ছে তাহলে পি, অনলি পি। ওকে, তো এই ঘটনাটা ঘটছে। এবার এটাকে আমি কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে দেখব। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করে যদি এর উপর দেখি, তাহলে দেখব ফার্স্টে আমি কনজারভেশন অফ এনার্জি দিয়ে দেখছি। তো এনার্জি বলতে এটা আছে, এটা রেস্ট মাস ছিল এম জিরো সি স্কোয়ার নেট এইচ নিউ, এটা হচ্ছে এইচ নিউ। তো আমি যদি এনার্জি কনজারভেশন দেখি, এনার্জি কনজারভেশন কি বলছে, বিফোর স্ক্যাটারিং আফটার স্ক্যাটারিং। আফটার স্ক্যাটারিং কত এনার্জি হচ্ছে, এইচ নিউ প্রাইম প্লাস রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে স্ক্যাটারিং এর পরে। স্ক্যাটারিং এর আগে কত ছিল, এইচ নিউ প্লাস এম জিরো সি স্কোয়ার। এবার আমি এইচ নিউ প্রাইমটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এটা করে দিলাম পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। আর এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আসবে এইচ ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম প্লাস এম জিরো সি স্কোয়ার। স্কোয়ার যদি করি বোথ সাইড, তাহলে আসবে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এইচ স্কোয়ার নিউ মাইনাস নিউ প্রাইম তার হোল স্কোয়ার প্লাস 2h নিউ মাইনাস নিউ প্রাইম ইন্টু এম জিরো সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আর এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট স্টেপে কি করছি না, আমি বোথ সাইডে এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড যদি করে দিই, তাহলে আসছে পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার
ইকুয়াল টু হচ্ছে নিউ মাইনাস নিউ প্রাইম তার হোল স্কোয়ার প্লাস 2 m0 c স্কোয়ার বাই h ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম। এটা আমি একটা নাম দিয়ে রাখলাম 1, এটা আমার পরে কাজে লাগবে। তো আমি আরেকবার ছবিটা আঁকলাম এখানে। সো ছবিটা কি বোঝাতে, এবার আমি যাব এনার্জি কনজারভেশন হওয়ার পর মোমেন্টাম কনজারভেশনে। মোমেন্টাম কনজারভেশনের এর যেহেতু দেখো 0, তাহলে আমি ফার্স্টে দেখব এই বরাবর কি কি আছে। এই বরাবর আমি যদি দেখি এখানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল ফাই আর স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা আর ফাই দুটো অ্যাঙ্গেলে ইয়ে হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে দেখি পি এর cos ফাই কম্পোনেন্ট যাবে এই বরাবর, পি cos ফাই, আর এখানে এইচ নিউ প্লাস এইচ নিউ প্রাইম বাই সি এর cos থিটা কম্পোনেন্ট যাবে এই বরাবর, দুটো যাবে এই বরাবর। দুটোর সমান কত হবে? সমান হবে হচ্ছে এইচ নিউ বাই সি এইটা। আবার এইটার সাইন কম্পোনেন্ট হবে এই দিকে, এটারও সাইন কম্পোনেন্ট হবে এই দিকে, তাহলে দুটো সমান হচ্ছে। তাহলে কি কি হচ্ছে না, পি পি সাইন ফাই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা। এইবার যদি আমি এটাকে একটু অপারেশন করে দেখি, তো আমি পি কস ফাই ইকুয়াল টু কি বোঝাচ্ছে না, এইচ নিউ সি মাইনাস এইচ নিউ প্রাইম সি কস থিটা, ঠিক আছে। আর এখানে থাকছে পি সাইন ফাই। তো আমি এবার এইটাকে আর এইটাকে আমি এবার এইটাকে আর এইটাকে সি বাই এইচ দিয়ে গুণ করব। সি বাই এইচ দিয়ে বোথ সাইডে যদি গুণ করি, এটা কত হবে, পি সি বাই এইচ সাইন ফাই ইকুয়াল টু হবে হচ্ছে নিউ প্রাইম সাইন থিটা। আর এটাকে যদি করি তাহলে আসবে পি সি বাই এইচ নিউ মাইনাস নিউ প্রাইম কস থিটা। এবার আমাকে এখানে দেখছি পি সি বাই এইচ, এখানে কিন্তু কস ফাই রয়েছে। তো আমি এখান থেকে কি করব না, এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করব। এবার এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার দিয়ে অ্যাডও করে দিচ্ছি, তাহলে থাকছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে। ইকুয়াল টু হচ্ছে কত, নিউ মাইনাস নিউ প্রাইম কস থিটা তার হোল স্কোয়ার প্লাস নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার হচ্ছে কি, এইটা তাহলে 1 হয়ে যাবে, তাহলে থাকবে পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু নিউ মাইনাস নিউ প্রাইম স্কোয়ারটাকে যদি ভাঙি কত হবে, নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ নিউ প্রাইম কস থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটা থাকছে। তাহলে এখন আবার নিউ প্রাইম স্কোয়ারটাকে যদি কমন নিই, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকছে, তাহলে আসছে নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ নিউ প্রাইম কস থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার। এবার এটাকে কি করব, এটার সাথে যাতে না বলে তাই আমি ইয়ে করে রাখলাম, পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু আমি করব কি, নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ নিউ প্রাইম প্লাস নিউ প্রাইম স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস 2 নিউ নিউ প্রাইম অ্যাড করলাম, তাহলে মাইনাস করছি, তাহলে এখানে অবশ্যই অ্যাড করতে হবে প্লাস 2 নিউ নিউ প্রাইম মাইনাস যেটা ছিল 2 নিউ নিউ প্রাইম কস থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি নিউ মাইনাস নিউ প্রাইম তার হোল স্কোয়ার প্লাস 2 নিউ নিউ প্রাইম ইন্টু 1 মাইনাস কস থিটা।
এটাকে নাম দিচ্ছি 2। এবার দেখো তো 1 আর 2 কম্পেয়ার করলে কিছু মিল পাওয়া যাচ্ছে কিনা। পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার দুটোরই ভ্যালু, আর এখানে নিউ মাইনাস নিউ প্রাইম স্কোয়ার দুটোরই ভ্যালু, তাহলে এই টার্মটা ইকুয়াল টু এই টার্মটা হবে নিশ্চিত। তাহলে আমরা লিখতেই পারি 2m0 c স্কোয়ার বাই h ইকুয়াল টু m0 c স্কোয়ার বাই h ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম ইকুয়াল টু 2 নিউ নিউ প্রাইম ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার আমি যদি এটাকে এইদিকে নিয়ে চলে যাই, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিউ নিউ প্রাইম এদিকে চলে আসছে, তাহলে নিউ মাইনাস নিউ প্রাইম বাই নিউ নিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে h বাই m0 c স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার যেটা হবে তাহলে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ ইকুয়াল টু h বাই m0 c স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। থিটাটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। আর নিউ প্রাইম মানে আবার নিউ মানে কত, সি বাই ল্যামডা, সি যেখানে আলোর গতিবেগ, সি বাই ল্যামডা বাই ওয়েভলেন্থ অফ লাইট, তাহলে নিউ প্রাইম ইকুয়াল টু কত হবে, সি বাই ল্যামডা প্রাইম। তাহলে এটা যদি বসাই তাহলে ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ল্যামডা প্রাইম বাই সি মাইনাস ল্যামডা বাই সি ইকুয়াল টু এইচ বাই m0 c স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। ফাইনালি the wavelength shift delta lambda equal to হচ্ছে ডেল্টা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h বাই m0 c, এখানে c দিয়ে c স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে বোঝা গেল যে wavelength shift does not depend on the incident wavelength, only depends on the scattering angle, যেটা কম্পটন যেটা বলেছিলেন, এটাই হচ্ছে কম্পটনস এফেক্ট, কম্পটন স্ক্যাটারিং। এটাকে অনেক সময় লেখা যেতে পারে 2h বাই m0 c ইনটু sin স্কয়ার থিটা বাই 2। এই 1 মাইনাস cos থিটাকে ভেঙে নিলেই সেটা লেখা যেতে পারে। তো এটা থেকে এটা প্রুফ হয়ে গেল। আর যেটা বলার h বাই m0 c, এইটা এই পার্টটা হচ্ছে তোমার কম্পটন ওয়েভলেন্থ অফ ইলেকট্রন, এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ অফ ইলেকট্রন, যেটা হচ্ছে 0.0242 অ্যাংস্ট্রম এরকম হয়। তো এবার আমরা দেখব রিলেশন বিটুইন থিটা এন্ড ফাই। থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিকয়েল। তো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমি এবার রিলেশনটা দেখব। তো আমরা জানতাম কি পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার কস ফাই ইকুয়াল টু কত ছিল, নিউ মাইনাস নিউ প্রাইম কস থিটা। আর পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার সাইন ফাই কত ছিল, নিউ প্রাইম সাইন থিটা। তাহলে আমি যদি এটাকে ডিভাইড করাই, ডিভাইড করলে আসবে কত, কট ফাই ইকুয়াল টু নিউ মাইনাস নিউ প্রাইম কস থিটা বাই নিউ প্রাইম সাইন থিটা। আমি এবার 1 বাই সাইন থিটাটা বাইরে রাখছি, আর নিউ প্রাইম দিয়ে ডিভাইড করে দিলে আসবে নিউ বাই নিউ প্রাইম মাইনাস কস থিটা, এই ব্যাপারটা। এইবার আমরা জানতাম যে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ ইকুয়াল টু h বাই m0 c স্কয়ার ইনটু 1 মাইনাস cos থিটা ছিল। তো আমি যদি বোথ সাইডে নিউ প্রাইম দিয়ে নিউ দিয়ে গুণ করি তাহলে আসবে নিউ বাই নিউ প্রাইম মাইনাস 1 ইকুয়াল টু h নিউ বাই m0 c স্কয়ার ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে ফাইনালি নিউ বাই নিউ প্রাইম যেটা আসবে 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস cos থিটা, যেখানে আলফা হচ্ছে h নিউ বাই m0 c স্কয়ার, আর আলফা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কারণ h নিউ একটা এনার্জির ডাইমেনশন, m0 c স্কয়ার একটা এনার্জি, তো এনার্জি বাই এনার্জি কাট, তো আলফা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে লিখতে পারি 1 বাই sin থিটা ইকুয়াল টু 1 প্লাস
আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা মাইনাস কস থিটা। এখান থেকে এবার আমরা পাবো 1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস আলফা মাইনাস আলফা কস থিটা মাইনাস কস থিটা। এখান থেকে আমরা পেতে পারি 1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে আমি 1 প্লাস আলফাটাকে যেরকম আছে রেখে দিলাম, 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে কত 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে সাইন দিয়ে সাইন স্কোয়ার কেটে গেল, 2 দিয়ে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো 1 প্লাস আলফা ইন্টু ট্যান থিটা বাই 2। তাহলে ফাইনালি যে রিলেশনটা দাঁড়ালো cot phi ইকুয়াল টু 1 প্লাস আলফা ট্যান থিটা বাই 2। তো এবার আমরা ইভ্যালুয়েট করব কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। তো সেই কাইনেটিক এনার্জিটা কত, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। এখন নিউ প্রাইম কত আমরা ছিল জানতাম না, নিউ প্রাইম ইকুয়াল টু নিউ 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা ছিল নিউ প্রাইমের ভ্যালু। তো এখন যদি আমি এখানে এটা বসিয়ে দিই তাহলে কি হবে, এইচ নিউ কমন পেয়ে যাব 1 মাইনাস 1 বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার যদি এটা উপরে পুট করি তাহলে চলে আসবে এইচ নিউ ইন্টু আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা। এই অবধি এলো। এবার আমি যদি 1 মাইনাস কস থিটাকে ফর্মুলায় ভাঙি, আলফা ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস আলফা ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে আসবে এইচ নিউ ইন্টু 2 আলফা বাই সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি নিচে গুণ ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা বাই 2, কোসেক স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 আলফা হলো। তাহলে এটা ই অবধি এসছে, ঠিক আছে। তো এখন আমাদের সেই ওই রিকয়েল অ্যাঙ্গেল আর স্ক্যাটারিং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্কটা কি ছিল, cot phi ইকুয়াল টু 1 প্লাস আলফা ইন্টু ট্যান থিটা বাই 2। এবার আমি যদি এদিকে একটু অদল বদল করে নিই তাহলে এটা এরকমও আসতে পারে না, ট্যান ফাই সরি যেটা আসবে cot থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস আলফা ইন্টু ট্যান ফাই, ঠিক আছে। তাহলে এবার বোথ সাইডে যদি cot স্কোয়ার নিই তাহলে আসছে cot স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার ট্যান স্কোয়ার ফাই। cot স্কোয়ার থিটা বাই 2 কে ফর্মুলায় ফেলবো কোসেক স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার, এটাকে ফর্মুলায় ফেলবো সেক স্কোয়ার ফাই মাইনাস 1 কোসেক স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু, এবার আমি এটাকে ফর্মুলায় ভেঙে দিচ্ছি, সেক স্কোয়ার ফাই প্লাস 2 আলফা সেক স্কোয়ার ফাই প্লাস আলফা স্কোয়ার সেক স্কোয়ার ফাই আর মাইনাস 1 মাইনাস 2 আলফা মাইনাস আলফা স্কোয়ার। এখানে -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর -2 আলফাটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে যেটা দাঁড়াবে cos x স্কয়ার
θ/2 প্লাস 2 আলফা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার ফাই মাইনাস আলফা স্কোয়ার। এবার যদি এর ভ্যালুটা এখানে পুট করি তাহলে রিকয়েল কাইনেটিক এনার্জি হবে 2 আলফা বাই 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার সেক স্কোয়ার ফাই মাইনাস আলফা স্কোয়ার। বোথ সাইডে যদি কস উপরে নিচে ডিনোমিনেটর আর নিউমারেটরে যদি কস ফাই দিয়ে গুণ কস স্কোয়ার ফাই দিয়ে গুণ করি তাহলে আসবে 2 আলফা কস স্কোয়ার ফাই বাই 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কস স্কোয়ার ফাই। তো এটা হচ্ছে ফাইনালি দ্য এক্সপ্রেশন অফ দ্য কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রন। তো এখানেই শেষ হলো কোয়ান্টাম কম্পটন স্ক্যাটারিং শেষ হওয়ার পর এইটা বলতে পারি যে দেখো ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার দুটো নেচারই তাহলে প্রাধান্য পাচ্ছে, ইম্পর্টেন্স পাচ্ছে। কেননা যখন কোনো আমরা যখন পোলারাইজেশন পড়ছি, ইন্টারফিয়ারেন্স পড়ছি বা ডিফ্র্যাকশন পড়ছি, যেটা আমি হয়তো অপটিক্সে পড়াবো তখন ভিডিও দেবো, সেক্ষেত্রে যে ফোটন যে লাইটকে অ্যাজ এ ক্লাসিক্যাল ওয়েভ থিওরি হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। কিন্তু যখন এটা আসছে ব্ল্যাক বডি রেডিয়েশন বা তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট, এই সমস্ত কিছু, এই তিনটে ফেনোমেনা যখন আমরা ডেমনস্ট্রেট করছি তখন সেটা হয়ে যাচ্ছে পার্টিকেল নেচার। তাহলে একটা এলিমেন্টের পার্টিকেল আর ওয়েভ নেচার দুটো কি একই সময় একসাথে থাকতে পারে? এইটা নিয়ে একটা কন্ট্রাডিকশন শুরু হয়ে যায় বিজ্ঞানী মহলে। তো সেইটা বিজ্ঞানী মহলে সেই কন্ট্রাডিকশনটা দূর করেন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে দেখান, যে সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্সটা আরও বেশি প্রয়োজন হয়ে পড়ে ক্লাসিক্যাল মেকানিক্সের থেকে। যে মনে করি যে এখন আমি যদি ইয়াং ডাবল স্লিটটা একটু যদি এক্সপ্লেন করি তাহলে এরকম, যে যখন একটা ইলেকট্রন বিম দুটো স্লিটের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, দুটো স্লিট হচ্ছে খুব ক্লোজলি আছে, তাদের মধ্যে স্পেসটা খুব কম, তো সেটা যদি একটা ডায়াফ্রামের উপর ফেলা হয় তাহলে একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দেখা যাবে, ঠিক আছে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দেখা যাবে। কিন্তু এখন যদি সেখানে ওয়েভের বদলে একটা যদি ফোটন কণা, একটা যদি পার্টিকেল হিসেবে সেটাকে দেখা হয়, সেক্ষেত্রেও কিন্তু একই রকম ইন্টারফারেন্স ফ্রিঞ্জ পাওয়া যাবে। কিন্তু যদি আমি দুটো স্লিটের মধ্যে যে কোনো একটা স্লিট বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে কি বলা যায় যে একটা তাহলে যদি ফোটন কণা পাস করানো হয়, একটা ইলেকট্রনকে যদি পাস করানো হয়, তাহলে একটা ইলেকট্রন কণা, একটা ইলেকট্রন পার্টিকেল অ্যাট এ টাইম দুটো স্লিটের মধ্যে দিয়েই যাচ্ছে, তো না একটা স্লিটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই এটাকেই এক্সপ্লেন করতে এই ধারণাটাকে বদলাবার জন্যই কোয়ান্টাম মেকানিক্স আরও কঠিনভাবে দরকার পড়ে এবং কোয়ান্টাম মেকানিক্স আরও প্রসার ঘটে। তো এবার যেটা ছোট্ট বিষয় বলে অ্যাটমিক মডেল বলে যেটা আমি আজকের ভিডিওটা আমি শেষ করবো, সেটা হচ্ছে অ্যাটমিক মডেল। তো এই ছোট্ট বিষয়টা একটু বলি, যে আমি সেই লাইভ ভিডিওতে, যেদিনকে আমি লাইভ ভিডিওটা করেছিলাম, যে ক্লাসিক্যাল মেকানিক্সের যেখানে আর ক্লাসিক্যাল মেকানিক্স এগোতে পারে না, সেখানে কোয়ান্টাম মেকানিক্স চলে আসে। তো এটাই বোর সেই হিসেবে একটা করেসপন্ডেন্স প্রিন্সিপাল দেন, যে ক্লাসিক্যাল মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সকে ক্লাসিক্যাল মেকানিক্সের মতনই চলতে হবে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, সার্টেন লিমিট পর্যন্ত থাকবে, যতদূর পর্যন্ত ক্লাসিক্যাল মেকানিক্স যাবে। তারপরে ক্লাসিক্যাল মেকানিক্স যখন আর এগোতে পারবে না, তখন কোয়ান্টাম মেকানিক্স দরকার পড়বে। তো এই কোয়ান্টাম মেকানিক্স দরকার পড়ছে কারণ কি না, এই যে কোনো একটা অ্যাটমিক মডেল, কোনো একটা অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা কোনো ফোকাসে রেখে ইলেকট্রন ঘুরছে, এবার সেই মডেলটা সেইটা যদি ক্লাসিক্যালি ক্লাসিক্যালি ডেমনস্ট্রেট করা হয়, তাহলে বলেছিলাম যে ইলেকট্রনগুলো এনার্জি রেডিয়েট করতে 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 শেষে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে এবং তাতে নিউক্লিয় মডেল ভেঙে যাবে। কিন্তু নিউক্লিয় মডেল তো ভাঙে না, তখন বোর এটাকে একটা কোয়ান্টাম থিওরি অ্যাপ্রোচ করেন, যার ফলে সেটা অ্যাটমিক মডেলটা কিছুটা হতে সক্ষম হয়। তো সেটা কি না, সেটা প্রথমে যেটা করেন
যে অ্যাটমিক স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রায় আসার আগে শুধু একটু বলে দিই, বোর যে কোয়ান্টাম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে তিনটে পস্টুলেট দেন, সেগুলো হচ্ছে যে এক একটা ইলেকট্রন একটা যে কোনো স্টেশনারি কক্ষপথে ঘুরতে থাকবে, অর্থাৎ তার জন্য একটা নির্দিষ্ট ঘর কোয়ান্টাইজড থাকছে, অর্থাৎ যার দ্বিতীয়ত যেটা বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কোয়ান্টাইজড, mvr ইকুয়াল টু nh কাট, অর্থাৎ আমরা যেটা এখন বলি কোয়ারেন্টাইনড, অর্থাৎ একটা নির্দিষ্ট ঘরের মধ্যে তাকে আটকে দিয়ে দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত যেটা বলছেন কি না, যখন রেডিয়েট করবে তখন ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি কে যদি প্লাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করা হবে তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে, যে ফ্রিকোয়েন্সি সে রেডিয়েট করছে, যে ওয়েভটা রেডিয়েট করছে সেই ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। এবার যেটা একটা ছোট্ট জিনিস বলবো যে আলফা স্ক্যাটারিং, থমসন মডেল তো টেস্ট করার জন্য রাদারফোর্ড কি করেছিলেন না আলফা পার্টিকেলের স্ক্যাটারিং ঘটিয়েছিলেন। তো পজিটিভ একটা ধরে নিচ্ছি প্রোটনের দিকে আলফা পার্টিকেলগুলোকে তিনি নিক্ষেপ করেন, তো কিছুটা খুব হাইলি ডিফ্লেক্ট করে, কিছুটা খুব সামান্য ডিফ্লেক্ট করে বেরিয়ে যায় ডিউ টু রিপালশন। তো এর থেকে বোঝা যায় যে অ্যাটমের মধ্যে অনেকটা জায়গায় ফাঁকা, আর যে কিছুটা পজিটিভ আর কিছুটা নেগেটিভ আয়নে আধিত আছে, ঠিক আছে। তো এইখান থেকেই যে ইয়ে করেন রাদারফোর্ড, যেটা করেন রাদারফোর্ড নিউক্লিয় মডেল দেয়, যেটা প্ল্যানেটারি মডেল নামে পরিচিত, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে সূর্যের মতো, যে সূর্যের চারিপাশে গ্রহরা ঘোরে তেমনি ইলেকট্রনরা ঘোরে। তো এখান থেকেই তিনি বোর সেটাকে রেকটিফাই করেন, যেটা আমি বললাম। তো এখন এই রেডিয়েশন নিক্ষেপ যখন একটা ইলেকট্রন এই কোনো হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসে, তখন সে যে এনার্জিটা রেডিয়েট করে, এইভাবেই সে একটা ওয়েভ বা স্পেকট্রাল লাইন সে দেখাতে পারে। এক একটা পার্টিকেলের এক এক রকম ওয়েভলেন্থে আসে, হচ্ছে তোমার এক একটা ওয়েভলেন্থে আসে এনার্জিটা, সরি রেডিয়েশনটা আসে। তো এখন এই স্পেকট্রাল লাইন ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে বামার বলে একজন বিজ্ঞানী, উনি প্রথম একটা ধারণা দেন, যে বামার একটা দেন যে ইনফিনিটি থেকে যখন কোনো ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে এসে পড়বে, তখন যে ওয়েভলেন্থটা সে করবে, রেডিয়েট করবে, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1/λ, মানে ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর রিডবার্গ কনস্ট্যান্ট 1/2 স্কোয়ার, মানে কততে আসছে -1/n স্কোয়ার, n কোথা থেকে আসছে। এইভাবেই পরপর আসে থাকে লাইম্যান, বামার, তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্যাশন, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকেট, আর তারপরে যেটা আসে পিফুন। তো এটাই হচ্ছে ওয়েভ, যে অ্যাটমিক স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা এইভাবে আসে। তো এটা আমাদের সাধারণ জীবনেও ঘটে, যখন আমরা কাজ করতে করতে আমাদের এনার্জি লস হয়, এনার্জি যত লস হয় আমরা আস্তে 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 লোয়ার স্টেটে পৌঁছে যাই। তাহলে আমরা যে রেডিয়েশনটা ঘটাই সেটাই একটা কাজ করে। যখন আমি এটা করছি, আমার যে রেডিয়েশন লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে। আবার যখন আমি একটু রেস্ট নেব, অর্থাৎ যখন কোনো ইলেকট্রন যখন এনার্জি পাবে, গেইন করবে, তখন সে আবার উঠতেও পারে। এভাবে কোয়ান্টাম জাম্পও হতে পারে, কোয়ান্টাম জাম্প করে নিচেও আসতে পারে, কোয়ান্টাম জাম্প করে উপরেও যেতে পারে। যখন উপর থেকে নিচে নামবে এনার্জি রেডিয়েট করবে, যখন এনার্জি অ্যাবজর্ব করবে তখন লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যাবে। যেমনটা আমি কোয়ান্টাম লেজার পড়াবার সময় বলেছিলাম, মেটাস্টেবল স্টেট, সেই রকমই আর কি। তো এটা হচ্ছে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যেটা ভ্যালু হচ্ছে 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স। আবার এখান থেকেও বলা যায় যে আমরা যখন কি বলবো, থাক সেটা বলা পরে যাবে। এইটাকে ফর্মুলাটাকে বলছে রিডস ফর্মুলা।
রিডবার্গ রিডস ফর্মুলা কোনটা 1/λ ওয়েভ নাম্বার ইকুয়াল টু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। অর্থাৎ কোথায় আসছে কোথা থেকে আসছে, কোথায় আসছে কোথা থেকে আসছে, এই দুটো যদি জানতে পারি, রিডবার্গ কনস্ট্যান্ট জানা থাকলো, ওয়েভ নাম্বার পাবো। এবার যেটা বলে রাখি, যেহেতু ই ইকুয়াল টু আমরা জানি এইচ নিউ, আর নিউ এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এনার্জি। ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে, ফ্রিকোয়েন্সি করলে এনার্জি কমবে। আবার ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচ আর সি দুটোই কনস্ট্যান্ট, তখন হচ্ছে ই ভ্যারিয়াস 1/λ, ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ ওয়েভলেন্থ যত কম এনার্জি তত বেশি, এনার্জি যত কম ওয়েভলেন্থ তত বেশি। ঠিক আছে, যেমন রেড লাইটের রেড স্পেকট্রালের ক্ষেত্রে এনার্জি কম হয়, আর আলট্রাভায়োলেটের ক্ষেত্রে এনার্জি বেশি হয়। তো এটাই ছিল অ্যাটমিক মডেল। তো এই অবধি আজকের ভিডিও থাক, নেক্সট ভিডিওতে আমি বাকিটা এক্সপ্লেন করব, কন্টিনিউ করব কোয়ান্টাম মেকানিক্সে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ।